বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে বড় পরিবর্তন। তারেক রহমানের রাজনৈতিক টিমে যুক্ত হল নতুন দুটি গুরুত্বপূর্ণ নাম। একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আব্দুস সাত্তার, আর প্রেস সচিবের দায়িত্বে এলেন সালেহ শিবলী। এই নিয়োগে কি বার্তা দিচ্ছে বিএনপি? দলীয় কৌশলে কি আসছে বড় কোনো পরিবর্তন? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এরপরে দেখবেন লাতিন আমেরিকার রাজনীতিতে আবারও উত্তাপ। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর নতুন ঘোষণায় নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। সামরিক প্রস্তুতি, নিরাপত্তা কৌশল আর বিদেশি হস্তক্ষেপ নিয়ে করা বার্তা। এই ঘোষণার প্রভাব কি শুধু ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা অঞ্চলের রাজনীতিতে আনবে বড় পরিবর্তন? জানুন বিস্তারিত এই ভিডিওতে। আরও জানবেন মনোনয়ন বাতিল, তারপরই মুখ খুললেন তাসনিম জারা। রাজনীতির এই অপ্রত্যাশিত ঘটনায় কি বললেন তিনি? এটি কি শেষ অধ্যায়, নাকি নতুন লড়াইয়ের শুরু? তার বক্তব্যে ইঙ্গিত, ক্ষোভ নাকি কৌশল? সব প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। সে সাথে জানবেন বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর মন্তব্য। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে চাইলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবিত থাকার প্রমাণ। হঠাৎ এমন দাবি কেন? সরকারের ভেতরেই কি তৈরি হচ্ছে বড় কোনো প্রশ্ন? এই বক্তব্য কি গুজব নাকি গভীর কোনো রাজনৈতিক সংকেত? জানুন বিস্তারিত এই রিপোর্টে। এইদিকে জানবেন ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো নতুন মোড়। ঘটনার পেছনের পর্দা সরিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন জুমা। কে বা কারা জড়িত? তদন্ত কোন দিকে এগোচ্ছে? এই তথ্য কি বদলে দেবে পুরো মামলার চিত্র? জানুন বিস্তারিত, সে সাথে আরও জানবেন বিশ্ব রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি ফেরাউনের সঙ্গে তুলনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। কেন এমন কঠোর ভাষা ব্যবহার করলেন তিনি? এই মন্তব্য কি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে? বিশ্ব নেতারা কি বলছে? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। সে সাথে আরও জানবেন রাজনীতির অঙ্গনে বড় ধাক্কা। এনসিপিতে একসাথে ১৪ জন কেন্দ্রীয় নেতার পদত্যাগ, চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। হঠাৎ কেন এই বড় ভাঙন? দলের ভেতরে কি চলছে? এই পদত্যাগ কি আরও বড় সংকেত দিচ্ছে? জানুন বিস্তারিত এই রিপোর্টে। সে সাথে আরও জানবেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন, কি এমন মন্তব্য করলেন বিএনপির শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কি বোঝাতে চাইলেন তিনি এই রেইনবো নেশন কথায়? এটি কি শুধু বক্তব্য, নাকি ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার ইঙ্গিত? এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদের শিরোনাম। কি সংবাদটি কোথা থেকে দেখেছেন এবং কেমন লাগল? দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। এখন দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে প্রশাসনিক কাঠামোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সাত্তার। তিনি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। অন্যদিকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ শিবলী। গণমাধ্যম ও রাজনৈতিক যোগাযোগে অভিজ্ঞ এই নেতা এখন থেকে তারেক রহমানের পক্ষে মিডিয়া সমন্বয়, বক্তব্য ও সংবাদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই নিয়োগ শুধুই আনুষ্ঠানিক নয়, বরং এটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নির্বাচন, আন্তর্জাতিক যোগাযোগ এবং মিডিয়া ব্যবস্থাপনায় দলকে আরও শক্তিশালী করতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, সামনে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে তারেক রহমানের বার্তা আরও সুসংগঠিত ও কৌশলগতভাবে উপস্থাপিত হবে। সব মিলিয়ে এই নিয়োগ বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী এক নতুন ও তাৎপর্যপূর্ণ ঘোষণা দিয়েছেন, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সরকারি বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলা তার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করবে না এবং দেশের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে কিছু বিদেশি শক্তি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। এর জবাবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সমন্বিতভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার অংশ হিসেবে সীমান্ত নিরাপত্তা জোরদার, সামরিক মহড়া বৃদ্ধি এবং কৌশলগত স্থাপনা রক্ষায় নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী এটি কোনো যুদ্ধ ঘোষণা নয়, বরং প্রতিরোধমূলক প্রতিরক্ষা কৌশল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে লাতিন আমেরিকার ভূরাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিরক্ষামন্ত্রীর এই নতুন ঘোষণা ভেনেজুয়েলার সামরিক ও কূটনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। মনোনয়ন বাতিল হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা। নিজের বক্তব্যে তিনি বলেন, এই সিদ্ধান্তে তিনি হতাশ হলেও ভেঙে পড়েননি। বরং বিষয়টিকে তিনি একটি রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখছেন। তাসনিম জারা জানান, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং দলের সিদ্ধান্তকে সম্মান করেন। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই মনোনয়ন বাতিলের পেছনে কিছু বিষয় আরও স্বচ্ছভাবে ব্যাখ্যা করা দরকার। তার ভাষায়, রাজনীতি দীর্ঘপথের লড়াই। একটি সিদ্ধান্তেই সব শেষ হয়ে যায় না। জনগণের পাশে থাকার অঙ্গীকার তিনি আগেও করেছিলেন, এখনও করছেন। ভবিষ্যতেও সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথাও জানান তিনি। বিশ্লেষকদের মতে তাসনিম জারার বক্তব্যে কোনো আক্রমণাত্মক সুর না থাকলেও ছিল স্পষ্ট বার্তা, তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। বরং সময় ও পরিস্থিতি অনুযায়ী নিজের অবস্থান আরও শক্ত করার ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে মনোনয়ন বাতিলের পর তার এই বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে ভাইস প্রেসিডেন্টের এক বিস্ময়কর মন্তব্য। তিনি প্রকাশ্যে বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবিত থাকার প্রমাণ দেখানো প্রয়োজন, যাতে চলমান গুজব ও বিভ্রান্তির অবসান ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাদুরোর শারীরিক অবস্থা এবং তার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন ওঠে। এসব প্রশ্নের প্রেক্ষিতেই ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভাইস প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার জনগণ সত্য জানতে চায় এবং স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। তিনি জোর দিয়ে জানান, সরকার কোনো গুজবকে প্রশ্রয় দিতে চায় না এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখাই মূল লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন মন্তব্য আসা অস্বাভাবিক এবং এটি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। অনেকে মনে করছেন, এই বক্তব্য আন্তর্জাতিক মহলেও ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি করবে। সব মিলিয়ে মাদুরোকে ঘিরে ভাইস প্রেসিডেন্টের এই জীবিত থাকার প্রমাণ চাওয়ার মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জুমার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য। এক সংবাদ সম্মেলনে জুমা জানান, ঘটনার দিন ওসমান হাদি একা ছিলেন না এবং হত্যাকাণ্ডের আগে তার সঙ্গে একাধিক ব্যক্তির যোগাযোগ হয়েছিল। জুমার দাবি অনুযায়ী হত্যার আগের কিছু কথোপকথন ও চলাফেরার তথ্য তদন্ত সংস্থার কাছে রয়েছে, যা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে। জুমা স্পষ্ট করেন, নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য উদ্ঘাটন সম্ভব নয়। তিনি দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তিনি গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই তথ্য যাচাই করে দেখা হচ্ছে এবং প্রয়োজনে মামলার তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে। সব মিলিয়ে জুমার দেওয়া এই বক্তব্য ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে নতুন দিক উন্মোচন করেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। এক বক্তব্যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইতিহাসের কুখ্যাত শাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেন। এরদোগান বলেন, গাজায় চলমান সামরিক অভিযানে নেতানিয়াহুর নেতৃত্ব মানবতা ও ন্যায়বিচারের সীমা অতিক্রম করেছে। তার ভাষায়, ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের দিক থেকে নেতানিয়াহু ফেরাউনের পথেই হাঁটছেন। তিনি আরও দাবি করেন, গাজায় বেসামরিক মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকারও তীব্র সমালোচনা করেন এরদোগান। এই মন্তব্যের পরপরই ইসরায়েল তুরস্ক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরদোগানের এই বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং মুসলিম বিশ্বকে একত্রিত করার একটি শক্ত অবস্থানও প্রকাশ করে। সব মিলিয়ে নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করে দেওয়া এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা ও বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এনসিপিতে বড় ধরনের ভাঙনের ঘটনা। দলটির ১৪ জন কেন্দ্রীয় নেতা একযোগে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে একাধিক দলীয় সূত্র। পদত্যাগকারী নেতারা তাদের সিদ্ধান্তের পেছনে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ,
সাংগঠনিক দুর্বলতা এবং রাজনৈতিক দিকনির্দেশনার অভাবের কথা উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের মতামত উপেক্ষা করা হচ্ছিল। পদত্যাগপত্রে তারা বলেন, বর্তমান কাঠামোয় থেকে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। এ কারণে তারা নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো না হলেও দলীয় সূত্র বলছে, বিষয়টি নিয়ে জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণপদত্যাগ এনসিপির জন্য বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। সামনে নির্বাচন ও আন্দোলনের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এনসিপিতে এই বড় ভাঙন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও সমাজ ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে থাকবে মতের বৈচিত্র্য, সহনশীলতা ও সকল নাগরিকের সমান অধিকার। আমির খসরু বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হলে একক চিন্তা নয়, বরং ভিন্নমত, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে হবে। তার ভাষায়, রেইনবো নেশন মানে বিভাজন নয়, বরং ঐক্যের ভেতর বৈচিত্র্য। তিনি আরও বলেন, তরুণ সমাজ, উদ্যোক্তা, পেশাজীবী এবং ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের একসঙ্গে নিয়ে এগোতেই হবে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া এই বাংলাদেশ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমির খসরুর এই বক্তব্য বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রদর্শনের একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। সব মিলিয়ে রেইনবো নেশন ধারণাটি বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।